হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা আলোচনা করছি হতাশা মুক্ত জীবনের কৌশল। কিভাবে হতাশা থেকে মুক্ত হতে পারবো, তার একটি সুন্দর কৌশল আমাদেরকে জীবনের প্রস্তুতি পর্বের আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা শুরু করছি। হতাশা, তাহলে প্রাথমিকভাবে বলতে গেলে হতাশা কোথায় আসে? আনসার কি আসতে পারে? হতাশা মনের মধ্যে আসে। কোথায় আসে? মনের মধ্যে আসে। আর এই মন কি করছে? মন যদি ঠিকঠাক যদি না থাকে, তাহলে এই মন, হ্যাঁ, এই মন কি করছে? সমস্ত ইন্দ্রিয়গুলোকে যেহেতু পরিচালনা করছে, সেটা মন যদি হতাশা আচ্ছন্ন থাকে, তাহলে এই ইন্দ্রিয়গুলো সে মনের সাথে কাজ করতে থাকে। তো মানসিক চাপ তাহলে তাহলে কি? এই মানসিক চাপটাকে আগে আমাদের জানতে হবে। তো বর্ণনা করা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত অসন্তোষ রূপে একটি বিষয় সুস্পষ্ট রূপে তার রাজ্য বিস্তার করে চলেছে। এর নাম হচ্ছে মানসিক চাপ, যেটা কর্নেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের গবেষকরা এবং বর্তমানে আমেরিকার সবচেয়ে বেশি ক্লেশদায়ক সামাজিক সমস্যা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো ভারতবর্ষে এমএনসি সংস্কৃতি বিকাশ হওয়ার পর ভারতের পেশাজীবীদের নামও এটি বিকশিত হচ্ছে। তার মানে এই যে মানসিক চাপটা, এটা কোনো আমাদের ব্যক্তিগত বা একটা দেশের চাপ না, এটা বৈশ্বিকভাবে সমস্ত দেশে কি হচ্ছে, এই চাপের দ্বারা সবাই আক্রান্ত হচ্ছে। ব্যক্তিগতভাবে প্রত্যেকের ব্যক্তিগত সেটা বিষয়, সবাই কম বেশি মানসিক চাপে ভুগছেন বিদায় তারা এই গবেষণা করে। হ্যাঁ, তো কর্নেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং আমেরিকার সবচেয়ে আহ যে বড় বড় ইউনিভার্সিটি কলেজেও সেটা গবেষণা করে দেখা গেছে কি, আসলে বর্তমানে এই যে চাপটা, এটা আমেরিকার মতো একটা ধনী দেশেও সবচেয়ে বেশি ক্লেশদায়ক সমস্যায় পরিণত হয়েছে। তো আমরা আগে শুনেছি এই মানসিক চাপটা আমাদের জড়জগতের ত্রিতাপ ক্লেশের মধ্যে অন্যতম একটা ক্লেশ, যেটাকে বলা হচ্ছে, যেমন আমরা পড়েছি শুনেছি যে তিন ধরনের ক্লেশ: আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আদি আধ্যাত্মিক ক্লেশ। তো এখন এই তিন ধরনের ক্লেশের মধ্যে মানসিক চাপটা তাহলে কোন ক্লেশের মধ্যে পড়ছে? কে বলতে পারবেন দেখি? হাত তুলুন তো, বলুন কে পারবেন বলতে। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক, কোনটা ক্লেশ? तो आगे भी कुछ है। আদি ভৌতিক। আদি ভৌতিক ক্লেশ মানে কি? হরে কৃষ্ণ বলুন প্রভু। তো। আদি আধ্যাত্মিক হবে। আমি কি জানি, আপনাদেরকে আমি পড়িয়েছি, আপনারা বলবেন, আপনি আমাকে জিজ্ঞেস করলে কিভাবে হবে? তো आगे भौतिक মানে যেটা আমরা যেটা হচ্ছে মনুষ্য না। থেকে। তার মানে আরেকটা বাকি আছে, এখন এই দুইটা যেহেতু হয়নি, আরেকটা বাকি আছে, বলবে আদি আধ্যাত্মিক ক্লেশ। আরেকজন বলে দিবে আদি আধ্যাত্মিক। তো আদি আধ্যাত্মিক ক্লেশেই বলা হচ্ছে। তো আমরা যেটা আমি শুনি, বলি আদি আধ্যাত্মিক ক্লেশই বললাম। হ্যাঁ সেটাই বলছি। তো হরে কৃষ্ণ। আদি দৈবিক, দৈবিক ক্লেশ মানে দেবতাদের থেকে প্রাপ্ত দুঃখ। আদি ভৌতিক ক্লেশ মানে বিভিন্ন প্রাণীজ, অন্য প্রাণীজ থেকে প্রাপ্ত দুঃখ। আর দেহ এবং মন থেকে দুঃখকে বলা হচ্ছে আদি আধ্যাত্মিক ক্লেশ। তাহলে মানসিক চাপটা তাহলে কি ক্লেশ? এটা যেহেতু মানসিক চাপ, তার মানে এটা আদি আধ্যাত্মিক ক্লেশের মধ্যে পড়ছে। তাহলে এই মানসিক চাপের তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? সংজ্ঞাটা কি দাঁড়াবে? তো মানসিক চাপ হচ্ছে দেহ ও মনের এক প্রকার উত্তেজনা, যার জন্য কোনো নিষ্কৃতি নেই। কোনো মোটর কার যদি অ্যাক্সেলেটর চালু রাখে, নিউট্রাল গিয়ারে অভ্যন্তরীণভাবে সচেষ্ট হওয়ার চেষ্টা করে। তো আপনারা গাড়ি কারা কারা চালাতে জানেন? যারা চালান তারা এই শব্দগুলো বুঝতে পারবেন। এসকেলেটর মানে কি, নিউট্রাল গিয়ার মানে কি। তো না চালালে সেটা আপনারা বুঝতে পারবেন। এসকেলেটর মানে হচ্ছে আপনার, আমরা গাড়ি চালানোর জন্য যেটা স্পিড কি করি,
আপ ডাউন করে, যেটা মেইন যে এসকেলেটর দেওয়া হলেই চলবে, নাহলে চলবে না। আবার এটা এসকেলেটর দিলে হবে না, এটাকে আবার গিয়ারকে কি করতে হবে, 1 2 3 4 এর মধ্যে রাখতে হবে, তাহলে গিয়ারটা চলবে, না হলে নিউট্রালে রাখলে সেটা কি হবে না, এসকেলেটর যতই চাপাচাপি করুক সেটা চলবে না, এগোবে না। ঠিক আছে? তো এখানে বলছে চালু রেখে নিউট্রাল গিয়ারে অভ্যন্তরীণভাবে সচেষ্ট হওয়ার চেষ্টা করে মানসিক চাপগ্রস্ত ব্যক্তির সেরকম অবস্থা হয়। তো মানসিক চাপগ্রস্ত অবস্থা এরকম অবস্থায় মানে হচ্ছে কি, তিনি গিয়ারটা নিউট্রালে রেখেছেন কিন্তু এসকেলেটরটা কি করছেন, যথেষ্ট পরিমাণে চাপছেন, তাহলে তার কোনো কি হবে না, সে গাড়িটা কিন্তু ওই জায়গা থেকে নড়বে না, ওখানে স্থির হয়ে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে যদি মন যদি এরকম কি থাকে, চাপের মধ্যে থাকে, তাহলে তিনি কি করছেন বুঝতে পারছেন না। সেজন্য আমাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস মনোরোগের প্রাথমিক কারণ। দৃষ্টান্ত স্বরূপ কেউ হয়তো আহ ক্রোধকে চেপে রাখতে পারে এবং পরিশেষে কি হয়, হতাশার কারণে মানসিক মানসিক নিষ্ক্রিয়তার দ্বারা আক্রান্ত হতে পারে, বা অন্যকে ক্রোধ দমিত রাখতে গিয়ে মাইগ্রেনের মহাপন্থা বা এই জাতীয় অন্য কোনো রোগে আক্রান্ত হতে পারে। তো এই যে বিভিন্ন রকমের, যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে এই ধরনের রোগের উদ্ভব হলো, মূলগত ভাবে একই থাকে। তো সেজন্য এই যে মানসিক চাপ, তাহলে এই চাপটা, তাহলে আমরা চাপের সংজ্ঞাটা শুনলাম, এই চাপ থেকে তাহলে চাপটা তাহলে কিভাবে উদ্ভূত হচ্ছে, এটা আসছে কোথা থেকে, তো সেই বিষয়ে বলা হচ্ছে যে আমাদের মাঝে কিভাবে মানসিক চাপ সৃষ্টি হয়। নিচে 3খানা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তা প্রদর্শন করা হচ্ছে। এই বিষয়টি উপলব্ধি করতে পারলে তা আমাদের মানসিক চাপ দূর করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে সহায়তা করে। তাহলে কি দৃষ্টান্ত, আমরা একটা ভিডিও দেখব, এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা সেটা কি করবো, বুঝার চেষ্টা করবো। ঠিক আছে? তো আমি একটা ভিডিও আপনাদেরকে এখন শেয়ার করছি, আপনারা দেখবেন। Quitting smoking is not easy. If you are serious about it, talk to your doctor. আবার দেখুন, আমি আবার দেখাচ্ছি, তারপর আপনারা বলবেন কি দেখেছেন। Quitting smoking is not easy. If you are serious about it, talk to your doctor. বলুন, দেখেছেন তো না ভিডিওগুলো? দেখা গেছে? সাউন্ড শোনা গেছে? বলুন কে কি বুঝতে পারলেন, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে?
কে বলতে পারেন, বলুন। কে পারবেন না বলতে? তো এখানে যদি স্ট্রেস যদি নিয়ন্ত্রণ না থাকলে কি পরিস্থিতি হয়, সেই তার একটা চরিত্র এখানে দেখিয়ে দেওয়া হলো। তো সে অফিসে কাজ করছে আর তাকে ডিস্টার্ব করছে, আর সেটা ডিস্টার্বটা সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারেনি। সেজন্য ক্রোধের বশবর্তী হয়ে সে বিভিন্ন কার্যবলী সে করেছে, দেখা গেছে। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ মনের একটা ব্যাপার। কিন্তু মন সেহেতু নিয়ন্ত্রণ নেই, যে সেহেতু সে এরকম করছে। তো আমাদের স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই। তো এই কার্যক্রম থেকে আমাদের মুক্ত হতে হলে কি করতে হবে, এই সমস্যা থেকে কি করতে হবে সেটা আমরা একটু পড়ি। এখানে বলা হচ্ছে যে কোন পশুকে যখন আক্রমণ করা হয় তখন সে কি করে, সে উল্টে উল্টে যুদ্ধ করে বা পালিয়ে যায়। অন্য কথায় এর যুদ্ধ করার প্রবণতা রয়েছে। দেহের মধ্যে অ্যাড্রেনালিন নামক কিছু হরমোন রয়েছে যা তৎক্ষণাৎ সে পশুকে কাজ করতে প্রবৃত্ত করে। তার চোখ বিস্ফোরিত হয়ে যায়, আর সে আরো ভালোভাবে দেখতে পায়, তীব্রভাবে শুনতে পারে, হার্টবিট দ্রুততর হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি বৃদ্ধি পায়, মাংসপেশিতে বর্ধিত পরিমাণে অক্সিজেন সরবরাহের জন্য শ্বাস দ্রুততর হতে থাকে, মাংসপেশির শক্তি বেড়ে যায়, মাংসপেশির পুষ্টির জন্য গ্লাইকোজের প্রয়োজন হয়। তারপর কি বলছে, যুদ্ধ করা বা পলায়ন করা, এই প্রবণতাটি শুধুমাত্র পশু এবং মানুষের জন্যই প্রকৃতির দান। এটি খুবই স্পর্শকাতর এবং প্রকৃতির সাথে মানিয়ে চলার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। সেই যুদ্ধের শেষে হরমোনগুলো অকেজ হয়ে যায় এবং দৈহিক, রাসায়নিক এবং আবেগীয় পরিবর্তন সাধারণ পর্যায়ে নেমে আসে। আরেকজন মহিলার দৃষ্টান্ত বিবেচনা করুন। তার নাম ছিল লতা। লতা একবার রেলে মহিলাদের সঙ্গে একাকী ভ্রমণ করছিল। তখন এক চেইন ছিনতাইকারী তাকে ছুরি দেখিয়ে তার স্বপ্নের নেকলেসটি হরণ করার চেষ্টা করছিল। লতা দৈহিকভাবে আতঙ্কের মধ্যে থাকলেও সে ওই লোকটির সাথে যুদ্ধ করার জন্য ঠিক করছিল। সে তাকে সে তার থেকে পালাতে চায়নি এবং নিজের স্বর্ণের নেকলেসটিও হারাতে চায়নি। তৎক্ষণাৎ তার মনোচাপের হরমোন গুলো তাকে কার্যে প্রবৃত্ত করছিল। তারপর বলা হচ্ছে, সে তৎক্ষণাৎ তার বড় সুটকেস দিয়ে সেই অগান্তুকের মাথায় আঘাত করছিল। সেই ভীত লোকটি মেঝেতে পড়ে গিয়েছিল। লতা তার হাতটি হরণ করছিল বা সংগ্রহ করেছিল এবং তখন তাকে পদাঘাত করে চলছিল। পরবর্তীতে সে যখন চোর চোর বলে চিৎকার করছিল, তখন পুলিশ ও অন্যান্য যাত্রীরা সেখানে এসে উপস্থিত হয়েছিল। সেই ছিনতাইকারী এখন জেলে। এখন উপরোক্ত ঘটনার ভিত্তিতে আমরা দেখতে পাই সে সংঘর্ষের পরে তার হরমোনগুলি শীঘ্রই সাধারণ স্তরে নেমে আসছে। এইসব কথাগুলো কেন বলা হচ্ছে, এই সুশীলের ঘটনাটি বিবেচনা করে যদি দেখি আমরা, সে ছিল এক, মানে এখানে আরেকটা কাহিনী কথা মনে করা হচ্ছে। একটি টুথপেস্ট কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক। গত 5 বছর ধরে বহু প্রচার করা সত্ত্বেও সুশীল কোম্পানির বিক্রয়ী একটি সংঘর্ষমূলক ঘটনায় নেমে গেছে। সুশীলের কোম্পানির অধ্যক্ষ ব্যবস্থাপনা পরিচালককে বন্দী করা হয়েছিল এবং একজন নতুন প্রগতিশীল এমডি নিয়োগ করা হয়েছিল। তখন পর্যন্ত সুশীলের 5 জন দক্ষ কার্যবাহী ছিল এবং নতুন এমডি সুশীলের রক্ত ব্যয় করে বিক্রি বাড়ানোর জন্য দিনের পর দিন তাকে ব্যবহার করতে লাগলো। সে সুশীলের কাছে গিয়ে তাকে বলল যে সে যদি তার কার্যক্ষমতা বৃদ্ধি না করতে পারে তাহলে তাকে অবসর প্রদান করা হবে। তো বস এর
ক্রোধের সম্মুখীন হয়ে সুশীল ডেস্কে বসেছিল। তার দেহ থেকে স্ট্রেস হরমোন নির্গত হতে শুরু করছিল, যার ফলে নিঃশ্বাস দ্রুততর হয়ে উঠেছিল এবং আরো অনেক পরিবর্তন হয়েছিল, যেমন গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয়েছিল। তো পশুকে যখন আক্রমণ করা হয় তখন সে হয় যুদ্ধ করে নতুবা পালায়। পশু যদি এভাবে আক্রমণ করা হয় তাহলে সে যুদ্ধ করবে, নয়তো সে পালিয়ে যাবে। তো সুশীল এর কোনোটাই করতে পারছিল না। সে যদি পালিয়ে যেত অথবা তার বসকে একটি থাপ্পড় দিত, তাহলে পশুর মতো তার দেহের হরমোন গুলো সাধারণ স্তরে নেমে আসতো। তো বলা হচ্ছে এই যে সভ্যতার কারণে মানুষ ব্যবহার এবং সুশোভিত নিঃসন্দেহে সুশীল একটি পশুর মতো আচরণ করতে পারে না, এবং মানসিক চাপের পরিস্থিতি দিন দিন বারংবার আবর্তিত হওয়ার ফলে তার ঠিক টিকে থাকার পদ্ধতিটি পরিশেষে ভেঙে পড়ে এবং ক্রমাগত স্ট্রেস হরমোন নিঃসরণের ফলে দ্রুত নিঃশ্বাস, অতিরিক্ত হাই প্রেসার, অনিদ্রা, বদহজম এবং হতাশার সৃষ্টি হয়। তাই স্ট্রেস হরমোনের সর্বশ্রেষ্ঠ প্রতিষেধক হলো, মানে এই স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করার সর্বশেষ প্রতিরোধ হলো দৈহিক ব্যায়াম। যুদ্ধের সময় দেহের বক্ষ ক্লেশ স্বীকার করতে হয় এবং যুদ্ধ শেষ হওয়ার পর স্ট্রেস হরমোনকে নির্বাপিত করতে সেটা সাহায্য করে। তো এখন এই যে মানসিক চাপ যে সৃষ্টি হওয়ার ফলে কি কি পরিস্থিতি হয়, তিনটা দিক এখানে আমরা আলোচনা করেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে স্ট্রেসটাকে যে নিয়ন্ত্রণ করব, এই নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের কি করতে হবে, জানতে হবে। এটা একটা সাধারণ দৃষ্টিকোণ দেখানো হলো যে এই স্ট্রেসের কারণে মানুষ কিভাবে প্রতিনিয়ত এই ধরনের স্ট্রেস বা চাপের মধ্যে পড়ছে। তো বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন হুমকি সমূহ আমরা দেখি চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে স্ট্রেসটা কোথা থেকে আসে, তার বিভিন্ন দিকগুলো কথা বলা হচ্ছে। চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন চাকরিচ্যুত হওয়ার ভয় থাকে, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার ভয় থাকে, কোম্পানি স্ট্রাইক করে এবং কিছু ভুলের কারণে কাজে ক্ষতি করে। তারপর বলা হচ্ছে মানে অর্থবল বা যাদের অর্থ রয়েছে, অর্থ না থাকলে তাদের কি ভয় থাকে, অর্থটা তারা দেওয়ালি মানে তারা দেউলিয়া হয়ে যাওয়ার কি থাকে, ভয় থাকে। অর্থ চুরির ভয় থাকে। তারপর দোকানদারদের দ্বারা প্রতারিত হওয়া, মানে এই ধরনের সমস্যা তারা ভোগ করতে থাকে। এই জন্য আমরা দেখতে পাই যারা বিবাহ জীবনে যারা আছে বা যারা পরিবার জীবনে আছে, অনেক সময় মনোমালিন্যের দরুন বিবাহ বিচ্ছেদ হয়। এই ধরনের পরিস্থিতিগুলোতে লোকেরা কি করেন, এর সাথে যুদ্ধ বা এর থেকে পলায়ন করতে চায়। সে কারণে অন্য স্থায়ী হুমকিগুলোর প্রচুর বিষ উৎপন্ন করে, যা দেহের ক্রিয়াকলাপের জন্য ক্ষতিকর। তার মানে এগুলো হচ্ছে কি প্রেশার, এটা অত্যন্ত ক্ষতিকর দিক। তো এখন এই যে মানসিক যে পরিস্থিতি হচ্ছে, যে কোনো মানসিক চাপের পরিস্থিতিতে মানুষ এই যে সমস্যাগুলো যখন হয়, তখন মানুষ দুটি পথ অনুসরণ করতে পারে। একটা হচ্ছে কি মানুষ মানসিক চাপের উদ্বিগ্নতার ফলে খারাপ স্বাস্থ্য তাদের দেখা দেয়। মানসিক চাপ যোজন মানে কি করার ফলে তাদের দৈহিক মানসিক চাপের কারণে তাদের স্বাস্থ্যের অবিরত থাকে এবং বিভিন্ন রকমের রোগ অসুখ বিসুখ বাড়তে থাকে। হ্যাঁ, তো সেজন্য এই মানসিক চাপের যে সতর্ক সংকেত, যে যুদ্ধ বা পলায়ন করা বা সংকেত, যে দেহের তাৎক্ষণিক যে পদক্ষেপ গ্রহণ করছেন, তো এটা থেকে আমাদের কি করতে হবে, সেটা বের হতে হবে। এটার জন্য কি করতে হবে, এই হরমোনগুলো কিভাবে তাহলে কাজ করছে। তো মানসিক চাপের কারণে এর অভিযোজনটা হচ্ছে কি, মানসিক চাপের উৎস বা বিদ্যমান থাকলে দেহ শক্তিকে পোষণ করার জন্য ব্লাড সুগার বৃদ্ধি করার উদ্দেশ্যে আগে যে বেশি হরমোন নিঃসৃত করে, এভাবে দীর্ঘস্থায়ী সুরক্ষা সুনিশ্চিত করে এবং অভিযোজন স্তরটি ক্ষতিকর মানে এই যে সুনিশ্চিত করে, এবং অভিযোজন স্তরটি যেটা রয়েছে সেটি কিন্তু কি নয়, ক্ষতিকারক নয়, কিন্তু বিশ্রামের মাধ্যমে সেই মানসিক চাপের ভারসাম্যটা বজায় রাখার কথা বলা হচ্ছে। তো এটা ডাক্তারদের একটা অভিমত আপনাদের কাছে একটা পরিবেশন করা হচ্ছে। না হলে অন্যথায় আমরা নেতিবাচক বা মানসিক চাপে কি হতে পারবো, সবসময় আমরা উদ্বেগ উৎকণ্ঠায় থাকবো। তো এখন এই মানসিক চাপ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে, পরিশ্রান্তি বা ক্রমাগত দীর্ঘকাল ব্যাপী মানসিক চাপের কারণে রোগ
মানে এই যে এত ধরনের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এর জন্য কি দরকার? একটু প্রশান্তি দরকার। সেই প্রশান্তির জন্য কি করতে হবে? তো এখানে দেখুন, বলা হচ্ছে যে প্রশান্তির স্তরটা হচ্ছে কি মানসিক এবং দৈহিক সুস্থতাকে দুইটাকেই কি করবে? দৈহিক সুস্থতা এবং মনে প্রশান্তি, একটা হচ্ছে কি সুখ শান্তি আনন্দ, তিন জায়গায় আমরা প্রাপ্ত হই। একটা হচ্ছে সুখ হচ্ছে দেহে প্রাপ্ত হয়, শান্তি হচ্ছে মনে প্রাপ্ত হয়, এবং আনন্দটা হচ্ছে আত্মায়। তো সেজন্য এই অভিযোজন স্তরে গৃহীত পদক্ষেপের উপর যে সমস্যা, এই সমস্যার সমাধানকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? আমাদের নির্দিষ্ট পরিমাণে যেগুলো আমাদের কার্যক্রমের কথা বলা হয়েছে, যম, তারপর বলা হচ্ছে নিয়ম, আসন, প্রাণায়াম। দেখুন এখানে প্রাণায়ামের দেখানো হচ্ছে, প্রাণায়াম, প্রত্যাহার, তারপর বলা হচ্ছে ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। মানে সমাধি হচ্ছে আলটিমেট আপনি প্রশান্তির জায়গাটায় পৌঁছাবেন, কিন্তু এর আগে এই অনুশীলনগুলো আমাদের প্রত্যেকে করতে হবে। তো এই জন্য মন্ত্র ধ্যান করতে হবে। যখন আমরা খুব নির্দিষ্ট সময়ে বসে সুন্দর মতো শান্তিতে মতো যখন আমরা ভগবানের দিব্য নাম জপ করি, তখন মনের মধ্যে প্রশান্তিটা সেটা কাজ করে। তো সেই কাজের বিরতি প্রবৃত্তি মাঝে কাজের এই ধরনের যখন আমরা কার্যক্রম যখন করতে থাকবো, তখন একটা উচ্চ ফলাফল আমরা প্রাপ্ত করতে পারবো। তো সেজন্য দরকার হচ্ছে কি, এই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে গেলে একটা আত্মসচেতনতা প্রকৃতির জন্য দরকার। মানসিক চাপ দেই এবং মনের সাথে সম্পৃক্ত, এই মানসিক চাপটা পুরোটাই মনের সাথে সম্পৃক্ত, সেটা আমরা বুঝতে পারলাম প্রথমে আলোচনায়। মন চাপ সৃষ্টি হলে তার দেহকে প্রভাবিত করে, এবং দেহে চাপ সৃষ্টি হলে তা থেকে উদ্ধারের জন্য দেহ মনকে সংকেত দেয়। কারণ মনে সে চাপের মানে যে সৃষ্টির যে চাপ, মানে যে চাপটা পাচ্ছে সেটা সে অনুভব করতে থাকে। তো দেহ এবং মনের সমস্যার সমাধান না হলে তা চক্রাকারে আবর্তিত করতে থাকে, এবং মনের সমস্যা দেহকে প্রভাবিত করে এবং দেহের সমস্যা মনকে প্রভাবিত করে। তো দৈহিক এবং মানসিক চাপ একসাথে চলে এবং চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই চক্রটি খুবই ভয়ঙ্কর। আমাদের তাহলে কি করণীয়? এই চক্রটিকে ভঙ্গ করতে হবে। কিভাবে ভঙ্গ করতে হবে তার একটা কার্যকরী পদ্ধতি আমরা এখন দেখব। এই দেহ এবং মনে কার্যকরী পদ্ধতিটা আমরা এখন উপলব্ধি করার চেষ্টা করব। এটা কি লেখা আছে? বলছে এই মানসিক চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছেন হচ্ছে ভারতীয় সংস্কৃতি। তো কিভাবে, তার একটা পয়েন্ট আমরা করতে পারি। কি পড়বেন? অরণ্যকে পড়ুন তো, এটা কি লেখা আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভারতীয় সংস্কৃতি এবং মানসিক চাপ। একজন ভালো নেতা উপলব্ধি করতে পারেন যে পরস্পর প্রেম বিনিময়ে এবং অন্যের জন্য চিন্তার উপর সম্প্রদায় নির্ভর করে। তিনি সামাজিক ও ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে বিভেদ না করে সাম্প্রদায়িকতা, নিরাপত্তা এবং সুরক্ষার অনুভূতি নিয়ে নীতির প্রয়োগ করেন। ভারতের ভগবত কেন্দ্রিক দৃঢ় পারিবারিক পরিবেশ রয়েছে, এমনকি অফিসীয় লোকেরা একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসে এবং একে অন্যের জন্য উদ্গ্রীব হয়। অন্যের কল্যাণের জন্য তারা ব্যক্তিগত বিষয়গুলো উৎসর্গ করে এবং এভাবে ভগবত কেন্দ্রিক জীবনযাপন করার মাধ্যমে তারা গভীর সন্তোষ অনুভব করে। অর্থ এবং সম্পদ সঞ্চয়ের মাধ্যমে উদ্ধতপূর্ণ যে জীবন, তার থেকে এটি বহু ঊর্ধ্বের বিষয়। ভারতের যে কোনো গ্রামে যখন কোনো মেয়ের বিয়ে হয় বা কোনো ছেলে চাকরির জন্য শহরে যায়, পুরো গ্রাম সেই সম্পর্কে অবগত হয়। ভারতে এত সুন্দর সাম্প্রদায়িক বজায় রয়েছে। হরে কৃষ্ণ, প্রণাম। তার মানে মানসিক চাপ নিয়ন্ত্রণে একটা সুন্দর দিক হচ্ছে ভারতীয় সংস্কৃতির কথা বলা হচ্ছে। এবার এই পয়েন্টটা একজন করতে পারেন, কি করবেন? তনুশ্রী মাতাজি পড়ুন। শ্রী মাতাজি আছেন? হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে ভারত দৃশ্যত পশ্চিমী সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছে, যা ছায়ার মতো ভারতের সব শহরগুলোকে গ্রাস করছে। এরূপ সংস্কৃতির ফল হচ্ছে ডিভোর্স, আত্মহত্যা, অর্থনৈতিক বৈসাদৃশ্য অর্থাৎ মানসিক চাপ, সম্পর্কের ভাঙ্গন, পদ ও সম্পদের জন্য লোভ প্রবৃত্তি। তাই এই নির্যাতন পরিণতি সমূহ ভোগ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভারতীয় যে সংস্কৃতি চলে আসছিল সেটা এখন ভাঙার পথে। কেন? পাশ্চাত্যের কালচার ঢুকে যাওয়ার কারণে এই সংস্কৃতি ভেঙে গেছে।
যার ফলে এখন ফলশ্রুতিতে ভারতবর্ষ সুসাইডের হার অনেক হারে বেড়ে গেছে। বিবাহ বিচ্ছেদের হার দেখা যাচ্ছে, যে বিবাহ বিচ্ছেদের কথা আগে ভারতবর্ষ কখনো চিন্তাই করা যেত না, কিন্তু সেটা এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তার কারণ কি? পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে সেটা ধ্বংস করছে। তো নেক্সট পয়েন্টটা করতে হবে একজন। গীতা মাতাজি পড়ুন। গীতা কর্মকার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, ভারতের সুসমৃদ্ধ বৈদিক সংস্কৃতি দিশা প্রদান করে যে সর্বে সুখিন ভাবস্তু ভবন্তু। গাভী স্বর্গে সুখিনো ভবন্তু। হুম, ভবন্তু গাভী, কুকুর পাখি কীট সহ ভগবানের সকল সন্তান সব জীবেরাই সুখী হোক। তথাকথিত বৈজ্ঞানিক প্রগতির নামে উম, গড়পড়তা ভারতীয়রা বেদের জ্ঞানকে অস্ত্র করে নিজের আত্মাকে হারিয়ে হাসি মুখে সিনথেটিক হ্যাঁ, অফিসগুলোর। অফিসগুলোর ভিত্তিবিহীন সংস্কৃতির দাসত্ব বরণ করছে। তাই ভারতের গড়পড়তা লোকের জন্য মানসিক চাপ ক্রমবর্ধমান এক সমস্যা। তার মানে আমাদের প্রণাম। ভারতবর্ষে আমরা যারা আছি, ধন্যবাদ মাতাজি। তো আমাদের এই চাপটা কিভাবে প্রতিনিয়ত বাড়ছে সেটা আমরা বুঝতে পারছি। ক্রমবর্ধমান এই চাপটা এই জন্য সৃষ্টি হচ্ছে। তো এই মানসিক চাপের এই সমস্যা থেকে যদি উত্তরণ পেতে যেতে চাই, তাহলে নিয়ম হচ্ছে কি, দৈহিক প্রয়োজন, উপযুক্ত কিছু জীবনশৈলী গঠনের কথা এখানে বলা হচ্ছে। বলছে দৈহিক বা দেহের জন্য কি দরকার? খাবার দরকার, বিশ্রাম দরকার, আর নির্দিষ্ট ব্যায়াম দরকার। খাবার, ব্যায়াম এবং বিশ্রাম করতে হবে। সামাজিক প্রয়োজন, অর্থাৎ কাউকে ভালোবাসা এবং কারো ভালোবাসা পাওয়া, যেটা আমাদের উপস্থানে শিখিয়েছেন, দদাতি প্রতি গিন্নাতি গুজ্জমাখ্যাতি পিচ্ছতি হুমকি বুঝিয়ে চাইব সরবিত প্রীতি লক্ষ্মণ। অর্থাৎ অন্যদের সাথে প্রীতি বিনিময় করতে গেলে 6টা বিনিময় আমাদের করতে হবে। কাউকে কিছু দান করতে হবে, তার থেকে দান গ্রহণ করতে হবে, তাকে কিছু খাওয়াতে হবে, তাকে থেকে খেতে হবে, তারপর তাকে কিছু কৃতজ্ঞ উপহার দিতে হবে, তার থেকে কৃতজ্ঞ উপহার গ্রহণ করতে হবে। হ্যাঁ, তার মনের কথা বলতে হবে, মনের কথা শুনতে হবে। এভাবেই একটা সুন্দর সামাজিক পরিবেশ তৈরি আমরা করতে পারি। শিল রবি গোস্বামী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তো বুদ্ধিবৃত্তির প্রয়োজন, অর্থাৎ বুদ্ধির বিকাশ এবং সমৃদ্ধি জন্য আমাদের কাজ করতে হবে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং পজিটিভ যে বিষয়গুলো আছে সেগুলোকে গ্রহণ করতে হবে। ভক্তি অনুকূল যে জিনিস সেটা গ্রহণ করতে হবে, প্রতিকূল বিষয়গুলো বর্জন করতে হবে আস্তে আস্তে। তাহলে আমরা চাপটা নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর হচ্ছে আধ্যাত্মিক প্রয়োজন, অর্থাৎ জীবনের লক্ষ্য উপলব্ধি করার প্রয়োজনীয়তা, সেটা অনুভব করতে হবে। তো এগুলো কেন দরকার? এলপি মাতাজি পড়ুন তো। এলপি মাতাজি। পিয়ারি মোহন প্রভু আছেন ক্লাসে? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, প্রভু আছে, হ্যাঁ, প্রভু আছে। পড়ো, এটা পড়ো। এই সবগুলো প্রয়োজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর যে কোনো প্রয়োজন অপূর্ণ থাকলে জীবনের গুণমান কমে যায়। আপনার আপনার ঋণ থাকলে বা স্বাস্থ্য খারাপ থাকলে, পর্যাপ্ত আহার্য সামগ্রী বা বস্তু না থাকলে, মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকলে, জীবনের উদ্দেশ্য এবং একাগ্রতা সম্পর্কে অনুভূতি না থাকলে আপনার জীবনের মান কমে যায়। হরে কৃষ্ণ। পড়ুন, একটু নেটটা ডিস্টার্ব করছে, কেটে গেছে। হ্যাঁ। সুস্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তা, ধনসম্পদ, সন্তোষজনক সম্পর্ক, ব্যক্তিগত এবং পেশাগত প্রগতি এবং লক্ষ্য সম্পর্কে গভীর অনুভূতি জীবনের গুণমান বৃদ্ধি করে। এই প্রয়োজনগুলো বাস্তব এবং গভীর। তাছাড়া এগুলো একটি আরেকটির সাথে গভীরভাবে অন্তঃসম্পর্কিত। আমরা যখন এক ধরনের বীজ বপন করে পর- সম্পূর্ণ ভিন্ন ধরনের ফল আশা করি, তখন আমাদের জীবনে সমস্যা নেমে আসে। মানুষ যখন সংক্ষিপ্ত পথের অনুসন্ধান করে,
প্রচার, মাসব্যাপী প্রশিক্ষণ প্রভৃতি কার্যে অংশগ্রহণ করে, তখন তা আমাদের মৌলিক প্রয়োজনের চেতনাকে প্রভাবিত করে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সেজন্য আমাদের কি করতে হবে যে এইসব যে প্রয়োজনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রয়োজন অপূর্ণ থাকলে জীবনের গুণমান কমে যায়। তো সেজন্য এই গুণমানকে বাড়াতে গেলে আমাদের কার্যগুলো করতে হবে। তো আমরা জানি যদি কারো ঋণ থাকে, তো হচ্ছে ঋণ কখনো বাড়তে দেওয়া উচিত না। ঘরে যদি আগুন লাগে, আগুনকে তাড়াতাড়ি নিভানো উচিত। আর রোগ যদি বেড়ে যায়, রোগকে তাড়াতাড়ি কমানো উচিত। তিনটা জিনিস কি কি বললাম? ঋণ, আগুন, আর হচ্ছে রোগ। এই তিনটা জিনিসকে কখনো বাড়ানো উচিত না। এই তিনটা জিনিসকে যত দ্রুত সম্ভব এটাকে কি করতে হবে? তাড়াতাড়ি কমিয়ে আনতে হবে। তো বলছে যখন মানুষের ঋণ থাকে তখন তার কি হয়? মানসিক বিষাদগ্রস্ততা বেড়ে থাকে। আমরা অনেক ব্যক্তিগতভাবে আমরা দেখেছি অনেক কি। হ্যাঁ, তো অপর্যাপ্ত আহার্য সামগ্রী বা বস্তু না থাকলে, অভাব থাকলে মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকে। তো জীবনের উদ্দেশ্যে একাগ্রতা সম্পর্ক অনুভূতি না থাকলে আপনার প্রয়োজনের মান কমে যায়। সুস্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তা, ধন সম্পদ, সন্তোষজনক সম্পর্ক, ব্যক্তিগত এবং পেশাগত প্রগতি, লক্ষ্য সম্পর্কে গভীর অনুভূতি জীবনের গুণমানকে বৃদ্ধি করে। এই প্রয়োজনগুলি বাস্তব এবং গভীর। তাছাড়া এগুলো একটি আরেকটির সাথে গভীরভাবে মানে সম্পর্কিত, অভ্যন্তরীণভাবে সম্পর্কিত। তো আমরা যখন এই ধরনের বীজ বপন করে সম্পূর্ণ বিভিন্ন ধরনের ফল আশা করি, তখনই আমাদের জীবনে সমস্যা নেমে আসে। মানুষ যখন সংক্ষিপ্ত পথের অনুসন্ধান করে, প্রচার এবং মাসিক ব্যাপী প্রশিক্ষণ প্রভৃতি কাজে অংশগ্রহণ করে, তখন তা আমাদের মৌলিক প্রয়োজনের চেতনাকে প্রভাবিত করে। তো মানসিক চাপ কমানোর জন্য বেদে 7টা স্বর্ণসূত্র দেওয়া হয়েছে। কটা? 7খানা স্বর্ণসূত্র। সেটা আমরা এখন দেখবো। তো পূর্বে আমরা জানতে পেরেছি যে বাহ্যিক বাধার জন্য নয়, বরং অভ্যন্তরীণ উত্তেজনার জন্য কারণে এই মানসিক চাপের উদ্ভব হয়। সেটা আমরা সাইন্টিফিক ভাবে একটু আলোচনা করলাম, কিভাবে হরমোন গুলো উত্তেজিত হয় সেটা আমরা দেখতে পেয়েছি। তার মানে এটা অভ্যন্তরীণ বিষয়। তো শাস্ত্রে এরকম বহু মহান ব্যক্তিদের ইতিহাস থেকে শিক্ষার অমৃতসার আমাদের জন্য কি করেছেন? প্রদান করেছেন। তারা নিজেদের জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতিগুলোর সম্মুখীন হয়েছিলেন এবং সঠিকভাবে বা ভুলভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এই ইতিহাস জাগতিক উপন্যাসের মতো একবার পরে নিক্ষেপ করার মতো নয়। আমাদের দৈনন্দিন জীবনে এই ইতিহাস সমূহ ব্যবহারিক দিক নির্দেশনাও রয়েছে। তো সেজন্য চেতনার রূপান্তরের জন্য নিম্নোক্ত কয়েকটি টিপস আমরা গ্রহণ করব। তো যেটা নিজের জীবনে তা গ্রহণ করলে আমাদের প্রচুর সুবিধা আমরা সেখান থেকে প্রাপ্ত হব। তো প্রথম টিপস হচ্ছে যে মানসিক চাপ কমানোর বেদের শিক্ষা 7টা স্বর্ণসূত্র। প্রত্যেকে আমরা এটা জানার চেষ্টা করব। আর আমি এই পেজটা আমি গ্রুপে দিয়ে দিব। তো এক হচ্ছে বর্তমানে আমাদের থাকতে বলছে, প্রেজেন্ট ইজ গিফট। বর্তমানে বাস করুন। আমরা কি করি? বেশিরভাগ তো আমরা সবাই অতীতের কথা চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ কি হবে সেটার জন্য চিন্তা করি। তো একটা কথা আছে যে পাস্ট ইজ লাস্ট, ফিউচার ইজ মিস্ট্রি, বাট প্রেজেন্ট ইজ গিফট। অতীতে যা করেছিলেন সেটা গত হয়ে গেছে, এটার জন্য চিন্তা করলে আমাদের চিন্তার বাড়তে থাকবে। হচ্ছে মানুষকে শ্মশানে পোড়ায় হচ্ছে একবার, কিন্তু চিন্তা মানুষকে বারবার পোড়ায়। এই জন্য আমরা অতীতের কথা এত বেশি আমরা ওগুলো ধ্যান না দিয়ে বর্তমানের মধ্যে আমরা থাকতে হবে। ভবিষ্যৎটা হচ্ছে কি? ফিউচার ইজ মিস্ট্রি। ভবিষ্যতে আমি এটা করবো, ওটা করবো, এই হবো, সে হবো, সেটা মিস যাবে আপনার। এটার জন্য চিন্তা ভাবনা করে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। বর্তমানটাকে আমরা ভালো করতে থাকি, দেখবো ভবিষ্যৎটা ভালো হবে এবং সেজন্য অতীতের অনুশোচনা অতীতের জন্য অনুশোচনা করবেন না। ভবিষ্যতের দিবা স্বপ্নে নিমজ্জিত হবেন না। হ্যাঁ, তারপর জাগতিক জীবন একটি খেলা, কোনো কিছুই প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ না। জীবন একটি রেল ভ্রমণের মতো। বুদ্ধ অহংকার বর্জন করুন এবং অন্যদেরকে মুক্ত করার জন্য নিজে চাপ গ্রহণ করবেন। তো এই বিষয়গুলো মানে হচ্ছে কি? আমি অতীতের কথাটা বললাম, ভবিষ্যতে দিবা স্বপ্নে নিমজ্জিত না হওয়ার কথা বলা হচ্ছে।
চার নম্বরে কি জাগতিক জীবনে একটি খেলা, কোনো কিছুই প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ না। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে সবই হচ্ছে ক্ষণস্থায়ী। এটা আপনাকে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতিতে এগুলোতেই আপনাকে সবসময় কি করবে, উদ্বেগ উৎকণ্ঠায় ভোগ করা। সেজন্য এটাকে যেভাবে চলছে সেভাবে চলতে দিন। অত বেশি মানে এখানে মনটা দিয়ে আপনি সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আপনার যতটুকু কার্য করা দরকার ততটুকু আপনি করুন, বাদ বাকি সময়টা আপনি আপনার নিজের জন্য দিন। সেজন্য জীবন একটি রেলগাড়ির মতো, একটি রেলের মতো, একটি একটি রেল ভ্রমণের মতো। মানে একটি রেল ভ্রমণের মতো মানে কেমন? আহ একটা এরকম আমরা জাগতিক গানও এরকম শুনেছি। হ্যাঁ, মানে এরকম একটি রেলগাড়ির মতো বলে একটা গান একটা রয়েছে। তো এটা চলছে, মানে চলছে গাড়ি, জীবনটা চলছে একটার পর একটা সুখ দুঃখ, এগুলো নিয়ে জয় পরাজয় নিয়ে সবসময় এগুলো কি করছে, চলছে আর চলছে। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে এই আহ, চাপের মধ্যে আমরা চাপ থেকে বের হতে পারি না কেন? আমাদের ভিতরে একটা ফলস ইগো আছে, যেটাকে বলা হয় মিথ্যা অহংকার। অহংকার থাকা প্রত্যেক জীবেরই একটা স্বাভাবিক ধর্ম। দুটো অহংকার, একটা সত্য অহংকার, একটা মিথ্যা অহংকার। সত্য অহংকার মানে জীব যখন বুঝতে পারবে যে আমি স্বয়ং ভগবানের আহ দাস, ভগবান আমাকে সৃষ্টি করেছেন মাময় বংশ জীবলোকে জীব সনাতন। তো প্রত্যেক জীবকে যে জীবই যেহেতু ভগবানের অংশ, আর ভগবানের অংশ যেহেতু হয়েছে, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। এটা হচ্ছে কি সত্য অহংকার বহিঃপ্রকাশ। কিন্তু যে কি করে, সে মিথ্যা অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে কর্তা বলে মনে করার কারণেই তিনি তার সে চাপটা সে কমাতে পারেন না, চাপের মধ্যে সবসময় থাকে। আরেকটা হচ্ছে অন্যদেরকে মুগ্ধ করার জন্য আমরা দেখাতে চাই। ম্যাক্সিমাম বিষয় হচ্ছে কি আমাদের এই জড়জগতে অন্যকে না দেখালে হবে না, আমার যে কি আছে সেটা আমি একটু দেখাতে হবে। আমার কটা শাড়ি আছে, আমার কটা জামা আছে, আমি আমার কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, এগুলো যদি দেখাতে পারি তাহলে আমার খুব বেশি আহ মানে খুব প্রীত মনে করি। কিন্তু আমি দেখাতে গিয়ে তো আমার অনেক চাপ নিতে হচ্ছে। সেজন্য অন্যদেরকে মুগ্ধ করার জন্য নিজে চাপ গ্রহণ করবেন না। না গ্রহণ না করে মানে এই ধরনের চাপ আমি নিবেন কেন? অন্যদেরকে মুগ্ধ করাতে আমার জীবনের লক্ষ্য না, আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি নিজেকে জানা। এটা যখন করা হবে তাহলে তিনি এই মানসিক চাপ থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবেন। এই পয়েন্টটা কি বলেছে একজন পড়লে ভালো হয়, কে পড়বেন? রশ্মি পড়ো। হুম, পড়ো পড়ো কৃষ্ণ পড়ো পড়ো। হুম, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, পড়ো। প্রকৃতি ও ভগবানের বিরুদ্ধে আচরণ করার পরিবর্তে আমরা যদি প্রকৃতি ও ভগবানের সাথে সাম- আহ, সাম- সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করি এবং উপরোক্ত নীতিসমূহ মেনে সরল কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে শিখি, তাহলে এখন এবং চিরতরে প্রকৃত সুখ লাভ করতে পারব। আশা করি এই গ্রন্থের বিষয়সমূহ প্রাসঙ্গিক এবং উৎসাহব্যঞ্জক হবে। আপনি যদি একে সহায়ক বলে মনে করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব। তিনি কে আপনি অনুমান করেন তো? তিনি হচ্ছেন সকলের প্রভু, হৃদয়ের অন্তরঙ্গ বন্ধু, সবকিছুর উৎস, মধুরতার সম্রাট, সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টির পালক, আনন্দ রসের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার সম্পর্কে বেদান্তে বলা হয়েছে রস বৈ স। পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত আনন্দ রসের আধার। এই ক্ষুদ্র পুস্তিকায় প্রদত্ত কিছু সরল নীতি নিজের জীবনে প্রয়োগ করুন। আশা করি আপনারা মানসিক চাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় সুখী দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুখী জীবনযাপন করার জন্য এই সুখী ব্যক্তিকে খুঁজতে হবে। সেই সুখী ব্যক্তিটা আছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। ভগবানকে যখন আমরা প্রাপ্ত করতে পারবো, ভগবানকে যখন রক্ষা করতে পারবো, তখন আমি সেই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে সমর্থ হব। তো এ হচ্ছে মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার একটা সাধারণ একটা নীতি আপনাদেরকে দেওয়া হলো, ছোট অল্প বিষয় জানানো হলো। তো এই বিষয়ে আরো অনেক ব্যাখ্যা আমরা পরবর্তীতে আরো ক্লাসগুলোতে ধাপে ধাপে আমরা শুনতে পারবো। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।
গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন, আর 7টা থেকে আমাদের একটা ক্লাস হবে।